তিলোত্তমা কলকাতা। অজস্র কালের যাত্রাধ্বনি কানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনাবিল। কত শত কাল ধরে এই শহরের বুকের উপাদ দিয়ে বয়ে চলেছে কত ইতিহাস। এই শহর রোজ লিখে চলেছে কত অপ্রকাশিত ইতিহাস, তা আমাদের ধারণার বাইরে। গলি ঘুবজির অন্ধকার থেকে আলো ঝলমলে পার্ক স্ট্রিট সবই রয়েছে তিলোত্তমার কাছে। কলকাতার হাজারো ইতিহাসের মাঝে চলমান ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এর বয়স আজ এসে ঠেকেছে ৭৭ বছরে। ৭৭ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ। কলকাতা কথা রেখেছে গেট অফ কলকাতা, কথা রেখেছে হাওড়া ব্রিজ। এই ব্রিজে নেই কোনো পিলার, দুই মাথায় শুধুমাত্র সাপোর্ট দেওয়া রয়েছে, ফলে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। জানা অজানা এই পর্বে আপনাদের জন্য রয়েছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর জানা অজানা ইতিহাস। সালে অনুমোদিত হয়। প্রকৃতপক্ষে সেতুটির নামকরণ করা হয় নিউ হাওড়া ব্রিজ হিসেবে, কেননা একই স্থানে অবস্থিত কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতুর পরিবর্তে এই সেতুটি নির্মাণ করা হয়। ১৯৬৫ সালে সেতুটির নাম ভারত এবং এশিয়ার প্রথম নোবেল বিজয়ী বিখ্যাত বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পুনঃ নামকরণ করা হয়। ব্রিটিশ প্রশাসন ১৮৫৫ থেকে ৫৬ সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল। তৈরি হয়েছিল কমিটিও, কারণ ততদিনে নদীর দুপারেই জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য একটা সেতু এবার দরকার। ৫৫ সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পর ১৮৫৯-৬০ সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ১৮৬২ সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন। ২৯ মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপাত্ত সমূহ উপস্থাপন করেন, কিন্তু সে সময়ে ব্রিজটি নির্মাণ করা হয়নি। ৮ বছর পর ঠিক হয় এবার সেতু একটা বানাতেই হবে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না। ১৮৭১ সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু, নিচে নৌকা, ওপরে পাটাতন, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। লম্বায় ১৫২৮ ফুট, ৪৮ ফুট চওড়া, দুপাশে ৭ ফুটের ফুটপাত। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে ২০০ ফুট খুলে দেওয়া যেত।
স্টিমার এলেই সেতু বন্ধ, ভো ভো শব্দ করে স্টিমার পেরিয়ে যাবে, তারপর আবার খুলবে সেতু। পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন স্যার ব্র্যাডফোর্ড লেসলি। ব্রিটিশ শাসনে রেল কোম্পানির খ্যাতনামা ইঞ্জিনিয়ার তিনি। এদেশের বড় বড় রেল সেতুর নকশা তিনিই বানিয়েছিলেন, যেমন নৈহাটির জুবিলি ব্রিজ। লেসলি সাহেব বিলেত থেকে এসে সেতু নির্মাণের এলাকা ঘুরে দেখে গিয়েছিলেন, ফিরে গিয়ে তৈরি করেছিলেন নকশা। 1871 সালে বাংলার ছোট লাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন, তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। 71-এ আইন হওয়ার পর স্যার লেসলিকে সেতু নির্মাণের ভার দেওয়া হয়। তিনি বিলেতে ফিরে গিয়ে সেতুর ডেক এবং ভাসমান সমতল নৌকা বানানোর জন্য কাজ শুরু করালেন। জাহাজে সেই মাল পৌঁছল কলকাতা বন্দরে। তারপর একে একে সমতল নৌকার উপর পরপর ডেকগুলি জুড়ে তৈরি হলো প্রথম হাওড়া ব্রিজ। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হলো 19 বছর পর। সে সময় পন্টুন ব্রিজ তৈরি করতে লেসলি সাহেবের সংস্থাকে দিতে হয়েছিল 22 লক্ষ টাকা। সেতু থেকে সর্বমোট টোল আদায় হয়েছিল 34,11,000 টাকা। বছরে কমপক্ষে 1.5 লক্ষ টাকা টোল আদায় হয়েছে সে সময়ে। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমার যাতায়াতের ব্যবস্থা করা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যানজটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবলমাত্র সেতু খোলা যেত। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাতে আগে যেখানে 24 বার সেতু খুলতে হতো তা কমে যায়। দিনে মাত্র 4 বার সেতু খুললেই কাজ মিটে যেত। বন্দরের নথি বলছে 1907 থেকে 8 সালে হাওড়া ব্রিজের মাঝখান দিয়ে 3020টি জাহাজ স্টিমার লঞ্চ যাতায়াত করেছে। তবে রাতে জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না। ফলে সে সময় থেকেই হাওড়াতে একটা নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন। 1906 সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকাবের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে। চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করে। সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি স্যার লেসলির, কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে 3টি মাত্র বহির্বাহু সেতু বানানো হয়েছিল। নতুন প্রযুক্তি নিয়ে ভারতে পরীক্ষা নিরীক্ষা করতে চাননি তিনি। এর মধ্যে 1917 সালে বহির্বাহু সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার পোন্ট দে কেবেক সেতু ভেঙে পড়েছিল। লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই মত দিয়েছিলেন। একই মতামত ছিল পোর্ট কমিশনারেরও, কারণ বন্দরের কাছে সেতুতে গরুর গাড়ি চলাচলের চেয়ে বিলেত থেকে আসা জাহাজ চলাচল আরো বেশি জরুরি ছিল। প্রাথমিক কমিটি গঠনের পর 1911 সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয়। পরের বছর সারা বিশ্ব থেকে 9টি সংস্থা 18টি নকশা জমা দেয়, কিন্তু সবকটি নকশায় ছিল বাস্কুল মডেলে, অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থাই। এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা নতুন কোনো পরিকাঠামো প্রকল্প থেকে সরে আসে। 1917 থেকে 1927 পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও 1917 থেকে 1927 পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও ধাক্কা খায়। এদেশে আমদানি কমতে থাকে, ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন। 1921 সালে ফাইল ঝেড়ে ফের চর্চা শুরু হয়, আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের কথা। একজন পন্টুন ব্রিজ চান, তো অন্যজন বহির্বাহু সেতু। ব্রিটিশ প্রশাসন একটা মধ্যপন্থা বার করেন। 1921 সালে স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর.এন. মুখার্জির কথা মাথায় রেখে একটি কমিটি গড়া হয়। তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক। কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্টলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাকলেসন। কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসেল মটের পরামর্শ গ্রহণ করেন। স্যার বেসেলি প্রথম সিঙ্গল স্প্যান আর্চ ব্রিজের প্রস্তাব দেন। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ স্টিমার যাতায়াত করতে পারবে।
1926-এ পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। আইন তো পাশ 2005 সালের 24শে জুন একটি জাহাজ ব্রিজের নিচে আটকে গিয়ে ক্ষতি করেছিল, যা দ্রুত সরানো হয়। বর্তমানে ব্রিজের স্টিলের সবচেয়ে বড় সমস্যা পাখি, বাদুড়ের বজ্র, ফুলবাজারের আবর্জনা এবং মানুষের থুতু ও পানের পিক। স্টিল পিলারগুলিকে ফাইবার গ্লাস দিয়ে ঘিরে নিয়মিত